হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে আবার সকলকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের জ্যামিতির কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করাবো। তোমাদের 15 অধ্যায় অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ের 219 পৃষ্ঠায় দেখো 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। তো এমসিকিউগুলো প্রথমে করে 1 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি সমান দেওয়া আছে 5 সেমি, এও সমান দেওয়া আছে 13 সেমি। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এদের মধ্যে কোনটা হবে? অপশনগুলো দেওয়া আছে 12 সেমি, 13 সেমি, 6.5 সেমি এবং 6 সেমি। আমরা অকেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করলাম, বহিস্থ একটি বিন্দু এ নিলাম, এ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম যেটা বি বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের তারপরে ও বি এবং এও যুক্ত করলাম। এখানে ও বির দৈর্ঘ্য 5 সেমি বলা আছে আর এও বলা আছে 13 সেমি। তাহলে আমাদের এ বির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি কোনো বৃত্তের স্পর্শ বিন্দুতে কেন্দ্র থেকে যে ব্যাসার্ধতা লম্বভাবে থাকে। কোনো স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শক কেন্দ্র থেকে অঙ্কিত যে ব্যাসার্ধ তার সঙ্গে লম্বভাবে থাকে। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি ও এও হচ্ছে অতিভুজ। তাহলে এটা লম্ব ও বিলম্ব। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করব। এখানে তাহলে আমরা এ বি সমান পেয়ে যাব √এও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তোমাদের মানগুলো বলে দিয়েছে। এও সমান 13 সেমি, তাহলে এটা 13 স্কোয়ার আর ও বি সমান 5 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 13 × 169 মাইনাস 25 সমান 144 সমান 12। তাহলে এটা হয়ে গেল এ বি সমান 12 সেমি। তাহলে আমাদের অ্যান্সারে যাচ্ছে এ হলো অ্যান্সার এ 12 সেমি। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। ধরো আমরা এই দুটি বৃত্ত নিলাম, এই সি বিন্দুতে স্পর্শ করেছে। বলছে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এও বিন্দুতে স্পর্শ করে। ধরলাম এটা এ, এটা বি বিন্দু, এটা সাধারণ স্পর্শক এ বি বিন্দুতে স্পর্শ করেছে। এখানে এ সি বি এর মান নির্ণয় করতে হবে। আমাকে যোগ করতে হবে এর সঙ্গে সি আর বি এর সঙ্গে সি, এ দুটো যোগ করতে। এই কোণটার মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করব? দেখো এই সি বিন্দুতে স্পর্শ করেছে দুটো, তাহলে এই বিন্দুতে একটা যদি আমরা স্পর্শক আঁকি, এরকম ধরলাম সিডি, এটা স্পর্শক। সেই ক্ষেত্রে কেমন হবে দেখো, এই যেহেতু ডি বিন্দু থেকে এখানে এই বৃত্তের উপরে দুটি স্পর্শক হচ্ছে ডিএ এবং ডিসি, তাহলে এইটা আর এইটা সমান হবে। যেহেতু বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায় তাদের দৈর্ঘ্য সমান আমরা জানি। তাহলে এই দুটো স্পর্শক সমান হচ্ছে, তাহলে এই যে এ সি ডি ত্রিভুজের এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। একইভাবে এই দেখো ডি বিন্দু থেকে এই ত্রিভুজের উপরে এই বৃত্তের উপরে যে দুটো স্পর্শক ডিবি এবং ডিসি, এই দুটো সমান হবে, এই বাহুটা। তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা
এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে। অর্থাৎ আমরা যদি এইভাবে এই টোটাল কোণটা সমান, তাহলে এইটা প্লাস এইটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এইটা প্লাস এইটা আকারে। তাহলে এই চারটি কোণের সমষ্টি, আবার দেখো এটা একটা ত্রিভুজ হয়েছে, তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, তিনটি কোণ। তো তার মধ্যে এখানে এই দুটো কোণ মিলে একটা কোণ হয়েছে, তাহলে চারটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে কোণ এইভাবে ডিএসি আর ডিসিএ, এইভাবে দুটো সমষ্টি, এরা আবার সমান। তাহলে ডিএসি প্লাস ডিসিএ, এটা প্লাস এটা, প্লাস এখানে ডিসিবি প্লাস কোণ ডিবিসি, এটা সমান 180 ডিগ্রি। কিন্তু আমরা যেহেতু বলেছি এটা সমান, আবার এটা সমান, তাহলে আমরা এবার লিখতে পারি 2 ডিসিএ প্লাস কোণ 2 ডিসিবি সমান 180 ডিগ্রি। দুই কমন নিলে হচ্ছে ডিসিএ প্লাস ডিসিবি সমান 180 ডিগ্রি। তাহলে কোন ডিসি আর ডিসিবি সমান কি লিখতে পারি আমরা? এ সিবি। তাহলে কোন এসিবি সমান হচ্ছে 180/2 সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কোন এসিবি সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করে নিলাম এই স্পর্শবিন্দু দিয়ে। আর যেহেতু এই দুটোই এটা সমান হচ্ছে, এই স্পর্শক এবং এই স্পর্শক, তার জন্য এই কোণটা সমান, এই কোণটা সমান, চারটে সমষ্টি হয়েছে 180 ডিগ্রি। আবার এটা সমান, তার জন্য আমরা 2 ইন্টু এটা লিখতে পারি। ঠিক আছে, এরপর একটা দেখবো আমরা। 3 নম্বর কোশ্চেনটি, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এইগুলো হবে 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরে, তাহলে ওপি হচ্ছে 13 সেমি। পি বিন্দু থেকে বৃত্ত দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিকিউ এবং পিআর, দুটি স্পর্শকের দৈর্ঘ্য। এবার পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল কোনটা হবে? 60 সেমি না 60 বর্গ সেমি না 30 বর্গ সেমি না 120 বর্গ সেমি না 150 বর্গ সেমি? তাহলে আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে আগে আমরা বলেছি যে এই স্পর্শকের উপরে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, আবার এই কোণটা 90 ডিগ্রি হবে। আবার দেখো ওপি হচ্ছে একটা কর্ণ, এই যে পি কিউ ও আর এই চতুর্ভুজের একটা কর্ণ হচ্ছে ওপি। তাহলে এক্ষেত্রে এই কর্ণটা এই চতুর্ভুজটিকে সমান 2 ভাগে ভাগ করছে, কারণ এখানে ও কিউ এবং ও আর দুটো ব্যাসার্ধ সমান, এই বাহু দুটো সমান হচ্ছে, আবার এই বাহু দুটো সমান হচ্ছে পি কিউ আর পি আর। যেহেতু স্পর্শক বহিস্থবিন্দু থেকে দুটো স্পর্শক তারাও সমান, এই দুটো সমান, এই দুটো সমান, আবার এই বাহুটা সাধারণ। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে ওপি কর্ণ। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলে অপরটারও নির্ণয় করতে পারবো। এখানে দেখো আমরা অতিভুজের দৈর্ঘ্য পাচ্ছি, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, আর এটা লম্ব দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা যদি নির্ণয় করে দিই, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা উচ্চতা হয়ে যাচ্ছে ও, আর লম্ব মানে উচ্চতা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা পি আর বা পি কিউ নির্ণয় করতে পারি। পি কিউ সমান পি আর সমান হয়ে যাবে √, এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস এটা লম্ব দৈর্ঘ্য 5 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 169 মাইনাস 25 সমান √144 সমান 12 সেমি। 144 তাহলে 12 সেমি হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা 12 সেমি, এটাও 12 সেমি।
তাহলে একটা ত্রিভুজ হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল পি কিউ ও আর সমান হয়ে যাচ্ছে দুটো ত্রিভুজ মানে টু টু পি ও আর, পি ও আর। তো এখানে পি ও আর মানে হাফ ইন্টু পি আর, মানে এখানে 12 হয়ে যাচ্ছে আর এটা 5, এই দুই দিক কাটছে 5 12 60, এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে আমাদের 60 বর্গ সেমি অ্যান্সার হলো এ, অ্যান্সার এ 60 বর্গ সেমি। ঠিক আছে, এর পরেরটি দেখো, 4 নম্বর প্রশ্নটি বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ধরলাম এই দুটো বৃত্ত, এটি এবং এটি, এটি 5 সেমি ব্যাসার্ধযুক্ত আর এটা 3 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্ত। তোমরা মনে রাখবে যখনই বলবে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে তাদের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এইটা হচ্ছে 5 সেমি আর এখান থেকে এটা হচ্ছে 3 সেমি, তাহলে এদের মোট দূরত্বটা হয়ে যাচ্ছে কি 5 যোগ 3 8 সেমি। তাহলে টোটাল যোগ করে দিলে হয়ে যাচ্ছে, বহিঃস্পর্শ করলে সবসময় যোগ করবে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা 8 সেমি, 5 যোগ 3 সমান 8 সেমি। তাহলে অ্যান্সার হলো ডি 8 সেমি। এবার পরেরটা আছে দেখবা অন্তঃস্পর্শ করে, সেটাও বলছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এখানে বলেছেন বহিঃস্পর্শ, এটা বলছে অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ করলে কেমন হবে, বৃত্ত এই একটা বৃত্ত হবে তার মাঝে অপর একটি বৃত্ত হবে যেটা অন্তঃস্পর্শ করবে, অর্থাৎ এইরকম। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে এদের বিয়োগফল, এটা যদি হয় তাহলে এদের মধ্যে দূরত্ব এইটুকু, তার মানে আমি পুরো এর ব্যাসার্ধ তার থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই, তো এইটুকু বাদ দেওয়া মানে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করা পুরোটা থেকে, তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। এখানে আছে 3.5 বিয়োগ 2 সমান হচ্ছে 1.5, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি 1.5 সেমি। ঠিক আছে, অ্যান্সার সি। তাহলে তোমরা এটা মনে রাখবে, যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফল, আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো আছে সত্য না মিথ্যা সেটা বলতে হবে, একটা বিবৃতি দেওয়া আছে। যেমন 1 নম্বরটা বলছে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এই কথাটা সত্য না মিথ্যা? ধরো একটা বৃত্ত, এই বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি আছে, তাহলে এই বিন্দুগামী স্পর্শক অঙ্কন করা তো যাবে না। আমরা জানি বৃত্তের অন্তঃস্থ কোনো বিন্দু দিয়ে বৃত্তের কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, সুতরাং এখানে যে বলা হয়েছে যে কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, যায় না মানে পি বিন্দুগামী হবে না। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটি সত্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে বিবৃতিটি সত্য। ঠিক আছে, এরপরেরটি, এটি বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। দেখি আমরা অঙ্কন করা যায় কি না, তারপরে আমরা অ্যান্সারটি বলবো। ধরো একটা বৃত্ত এরকম, এখানে একটা সরলরেখা আছে, তো এই সরলরেখার সমান্তরাল আমি স্পর্শক এখানে একটা আঁকতে পারি আর এখানে একটা আঁকতে পারি। তার বেশি দেখো এর সমান্তরাল যদি এটা আঁকি সেটা স্পর্শক হবে না, এটা স্পর্শক হবে না, তাহলে এই দুটোই হচ্ছে
বা যদি আমি এইভাবে ছবি আঁকি, ধরো এই একটা স্পর্শক এঁকেছি, এটাই এই সরলরেখারই সমান্তরাল, এটা এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তো যেভাবে আঁকি না কেন আমাদের এই দুটোই স্পর্শক হচ্ছে, এখানে যেমন দুটো হলো এখানেও দুটো হচ্ছে, তাহলে এই দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়, এটা কথাটি মিথ্যা, সত্য নয়, তার কারণ দুটি আঁকা যায়, তাহলে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। এরপরে শূন্যস্থান পূরণ বলছে, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। একটা বৃত্ত সরলরেখা ছেদ করলে এই বিন্দুতে দুটো বিন্দুতে, তাহলে একে আমরা কি বলি? ছেদক বলি। তাহলে এটা অ্যান্সার হবে ছেদক। বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুটো বৃত্ত পরস্পরকে ছেদও করবে না, স্পর্শ করবে না, তাহলে ছবিটি এমন হতে পারে, এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, দুটো আলাদা, এরা পরস্পরকে স্পর্শ করেনি, ছেদও করেনি, তাহলে এদের সাধারণ স্পর্শক কটি অঙ্কন করা যায় দেখি। আমরা এইভাবে একটা সরল সাধারণ স্পর্শক, এরকম আরেকটা সরল সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। দুটি হলো, আর একটা তির্যক সরল সাধারণ স্পর্শক, এই তির্যক সাধারণ স্পর্শক, এইটা একটা আর এইটা একটা করতে পারি, আর হবে না, তাহলে এখানে সর্বোচ্চ হতে পারে 4টি, অন্যান্য ক্ষেত্রে আরো কম হবে। ঠিক আছে, এখানে বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক, তির্যক না সাধারণ সরল সাধারণ স্পর্শক, সেটা জানতে চেয়েছে। আমরা দুটি বৃত্ত আঁকি, তারা যদি এভাবে বহিঃস্পর্শ করে এই বিন্দু এ, তাহলে এখানে যে একটা স্পর্শক অঙ্কন করা যাবে সেটা তির্যক সাধারণ স্পর্শক হবে। তার কারণ এখানে সাধারণ স্পর্শকের দুই বিপরীত পার্শ্বে বৃত্ত দুটি আছে। বিপরীত পার্শ্বে বৃত্ত থাকলে তাকে বলে তির্যক সাধারণ স্পর্শক, আর যদি স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি থাকে তাহলে বলবো সরল সাধারণ স্পর্শক। তার জন্য এটা বলছি তির্যক সাধারণ স্পর্শক। মনে রাখবে, একই দিকে থাকলে সরল সাধারণ স্পর্শক, আর বিপরীত দিকে থাকলে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখানেই তাহলে রাখছি, বাকি প্রশ্নগুলো অন্য ভিডিওতে দিয়ে দেব। সকলে ভালো থাকবে এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে, ভালোভাবে বুঝে নিবে আগে, তারপরে প্র্যাকটিস করবে।